একটা জাতি ঠিক কিভাবে নিজেদের পরিচয়টা তৈরি করে? এই পরিচয় কি আমরা জন্ম থেকে পাই, নাকি এটা সময়ের সাথে সাথে বানানো হয়? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই পরিচয় একটা দেশের রাজনীতি আর সাধারণ মানুষের জীবনকে কতটা প্রভাবিত করে? চলুন আজকের এই আলোচনায় আমরা জাতীয়তাবাদের এই বেশ জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং দুনিয়াটা একটু ঘুরে দেখি। এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? কেন কিছু দেশের দরজা সবার জন্য খোলা, যে কেউ চাইলেই তার নাগরিক হতে পারে, কিন্তু অন্য কিছু দেশের ক্ষেত্রে ব্যাপারটা এতটা সহজ নয়? এর উত্তরটা লুকিয়ে আছে আসলে দুটো ভিন্ন আইডিয়ার মধ্যে। একটা হলো সিভিক বা নাগরিক জাতীয়তাবাদ, আর অন্যটা হলো এথনিক বা নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ। চলুন এই দুটো জিনিস আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব জাতীয় পরিচয় জিনিসটা আসলে কি, তারপর জাতীয়তাবাদের বিভিন্ন মডেল দেখব। অবশ্যই বাংলাদেশের ব্যাপারটা বিশেষভাবে আলোচনা করব। এর সাথে একটু পোস্ট কলোনিয়াল বা উত্তর ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিও যোগ করব, আর সবশেষে দেখব জাতীয়তাবাদ আর গণতন্ত্রের মধ্যে সম্পর্কটা কোথায়। আচ্ছা, তাহলে আলোচনাটা শুরু করা যাক জাতীয়তাবাদের মডেলগুলো দিয়ে। মানে একটা জাতি ঠিক কিসের ভিত্তিতে নিজেদেরকে আমরা বলে পরিচয় দেয়? দেখবেন, এই আমরা শব্দটাকে সংজ্ঞায়িত করার কিন্তু অনেক রকম উপায় আছে, আর এক একটার পেছনে ভাবনাও এক এক রকম। প্রথম মডেলটা হলো সিভিক ন্যাশনালিজম বা নাগরিক জাতীয়তাবাদ। ব্যাপারটা সহজ করে বললে এখানে পরিচয়টা নির্ভর করে দেশের আইন, রাজনৈতিক আদর্শ আর নাগরিকত্বের উপর। যেমন ধরুন আমেরিকার কথা, সেখানে কে আমেরিকান সেটা তার জন্ম, বংশ বা ধর্ম দিয়ে ঠিক হয় না, বরং সে ওই দেশের সংবিধান আর আদর্শে বিশ্বাস করে কি না সেটাই আসল। মানে এই পরিচয়টা জন্মসূত্রে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। আর এর ঠিক উল্টো দিকে আছে এথনিক ন্যাশনালিজম বা নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ। এখানে পরিচয়টা আসে একেবারে শেকড় থেকে, মানে একই বংশ, ভাষা, সংস্কৃতি বা ঐতিহ্য থেকে। জার্মানি বা জাপানের মতো দেশগুলোর কথা ভাবুন। ওই সব দেশে জাতীয় পরিচয়কে অনেকটা পারিবারিক উত্তরাধিকারের মতো করেই দেখা হয়। দেখুন, এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে নাগরিক জাতীয়তাবাদ, যার ভিত্তি হল রাজনৈতিক আদর্শ আর সদস্যপদ সবার জন্য খোলা, যেমন আমেরিকা। অন্যদিকে নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ, যার ভিত্তি হল ঐতিহ্য, সংস্কৃতি আর সদস্যপদটা বংশের ওপর নির্ভরশীল, যেমন জার্মানি বা জাপান। আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু এখানেই লুকিয়ে আছে, তাই না? আচ্ছা, জাতীয় পরিচয় তৈরির আরেকটা বড় ভিত্তি হতে পারে ধর্ম। যখন একটা দেশের পরিচয় আর তার নাগরিকদের ধর্মীয় বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি রিলিজিয়াস ন্যাশনালিজম বা ধর্মীয় জাতীয়তাবাদ। এর সবচেয়ে পরিচিত উদাহরণ সম্ভবত ইসরায়েল, যেখানে ইহুদি পরিচয়টা জাতীয় পরিচয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে। তো এতক্ষণ তো আমরা বাইরের দেশের উদাহরণ দেখলাম, এখন চলুন আমাদের নিজেদের দেশের দিকে তাকাই। বাংলাদেশের ক্ষেত্রে জাতীয়তাবাদের ধারণাটা ঠিক কী রকম? এখানকার পরিচয়টা কি নাগরিকত্ব ভিত্তিক নাকি নৃতাত্ত্বিক? একাডেমিক আলোচনা বা সোর্সগুলো যদি দেখি, তাহলে দেখব যে বাংলাদেশি জাতীয়তাবাদকে মূলত একটা নাগরিক বা ভূখণ্ড ভিত্তিক ধারণা হিসাবেই দেখা হয়। এর মানে কি? এর মানে হলো এই দেশের সীমানার ভেতরে যারা বাস করেন তারাই বাংলাদেশী। তাদের ধর্ম, বর্ণ বা নৃতাত্ত্বিক পরিচয় যাই হোক না কেন, এই ভূখণ্ডের প্রতি তাদের আনুগত্যই আসল। এই ধারণার মূল কথাই হলো এর ভিত্তিটা রাষ্ট্র আর তার ভূখণ্ড। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে অন্তর্ভুক্ত করার কথা বলে। মানে দেশের ভেতরে থাকা বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, যেমন ধরুন হিন্দু সম্প্রদায়, তাদের সবাইকে নিয়েই এই পরিচয়টা তৈরি হয়। আর এই অন্তর্ভুক্তিমূলক ধারণাটাকেই কিন্তু আমরা বিএনপির মতো রাজনৈতিক দলগুলোর মূল নীতি হিসেবে দেখতে পাই। ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে, বিশেষ করে ঔপনিবেশিকতার দিকে। কারণ যেসব দেশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছে, তাদের জন্য একটা নতুন, সবার জন্য গ্রহণযোগ্য পরিচয় তৈরি করাটা কিন্তু সবসময় একটা বড় চ্যালেঞ্জ। এই বিষয়টা নিয়ে তাত্ত্বিক পল গিলরয় একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন, এথনোগ্রাফিক ইমাজিনেশন বা নৃতাত্ত্বিক কল্পনা। এর মানে হলো কলোনিয়াল পিরিয়ডের পরে একটা নতুন দেশকে তার জাতীয় পরিচয়টা নতুন করে কল্পনা করে নিতে হয়, তৈরি করে নিতে হয়। কারণ ঔপনিবেশিক শাসকরা যে সীমানা বা ভাষাগত বিভেদ তৈরি করে দিয়ে গেছে, সেটা প্রায়ই একটা ঐক্যবদ্ধ পরিচয় তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায়। এ কথাটা কিন্তু পুরো বিষয়টার সারমর্ম। পোস্ট কলোনিয়াল দেশগুলোর প্রধান কাজই হল ঔপনিবেশিকতার প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেদের পরিচয়টাকে নতুন করে সাজানো, যাতে সবার অংশগ্রহণে একটা নতুন রাজনৈতিক সমাজ বা কমিউনিটি গড়ে তোলা যায়। তো বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই পরিচয় পুনর্গঠনের পথে বেশ কয়েকটা চ্যালেঞ্জ বা ধাপ আছে।
যেমন ঔপনিবেশিক মানসিকতা থেকে পুরোপুরি বের হয়ে আসা, শুধুমাত্র ভাষার ভিত্তিতে পরিচয়কে সীমাবদ্ধ না রাখা, তার বদলে এমন একটা রাজনৈতিক সমাজ তৈরি করা যা সবাইকে অন্তর্ভুক্ত করে, আর সবশেষে দেশের প্রত্যেক নাগরিকের জন্য রাজনৈতিক সমতা নিশ্চিত করা। আচ্ছা, এতক্ষণ তো আমরা পরিচয় নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এই জাতীয়তাবাদের ধারণার সাথে একটা দেশের শাসন ব্যবস্থা মানে গণতন্ত্রের সম্পর্কটা কি? চলুন এই সংযোগটা একটু খুঁজে দেখি। আসলে মূল বিষয়টা হলো একটা জাতি নিজেদেরকে যেভাবে দেখে বা সংজ্ঞায়িত করে সেটার একটা সরাসরি প্রতিফলন কিন্তু তাদের রাজনৈতিক ব্যবস্থার উপর পড়ে। মানে পরিচয়ের ধারণা আর রাজনৈতিক কাঠামো এই দুটো জিনিস একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। আজকে দুনিয়ায় আমরা যদি গণতন্ত্রের দিকে তাকাই তাহলে মোটা দাগে দুটো মডেল দেখতে পাই। একটা হলো লিবারেল মাল্টি পার্টি ডেমোক্রেসি বা উদার বহুদলীয় গণতন্ত্র, যেমনটা আমেরিকা বা ব্রিটেনে আছে। এটা সাধারণত পুঁজিবাদী ব্যবস্থার সাথে চলে, যেখানে অনেকগুলো রাজনৈতিক দল থাকে। আর অন্যটা হলো পিপলস ডেমোক্রেসি বা গণপ্রজাতান্ত্রিক গণতন্ত্র, যা মূলত সমাজতান্ত্রিক এবং একদলীয় শাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত। এখন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি তাহলে দেখব যে বিএনপি, যারা বাংলাদেশী বা নাগরিক জাতীয়তাবাদের কথা বলে, তারা নিজেদেরকে একটি উদার গণতান্ত্রিক দল হিসেবেই পরিচয় দেয়। এখানে কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কিভাবে জাতীয়তাবাদের একটা নির্দিষ্ট ধারণা একটা নির্দিষ্ট রাজনৈতিক মডেলের সাথে জুড়ে যাচ্ছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? মূল কথাটা হলো জাতীয় পরিচয় কিন্তু আকাশ থেকে পড়া কোনো ধ্রুব সত্য নয়। এটা একটা আইডিয়া, একটা ধারণা যা তৈরি করা হয়, এবং এটা এতটাই শক্তিশালী একটা ধারণা যে এর বাস্তব প্রভাব আমাদের রাজনীতি আর সমাজের ওপর অনেক অনেক গভীর। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, যদি জাতীয় পরিচয় একটা নির্মাণ বা কনস্ট্রাকশনই হয়, তাহলে এর স্থপতি কারা? কারা ঠিক করে দেয় যে আমাদের পরিচয়টা ঠিক কেমন হবে? এই প্রশ্নের উত্তর খোঁজাটা হয়তো আমাদের সবার জন্যই খুব জরুরি।